22 এপ্রিল 2025 11 দিন অতিক্রান্ত আজ 3রা মে। এই 11 দিনে 140 কোটি মানুষ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতিক্ষণে পেহেলগাঁও হামলার পাল্টা প্রত্যাঘাতের অপেক্ষায়। এমতো অবস্থায় আজ আপনাদের জানাবো, এবার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকলো ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে ঢুকলো ভারতীয় সেনা। অধিকৃত কাশ্মীরের সার্দার্ন পার্ট থেকে প্রবেশ করলো কি ভারতীয় সেনা? আজ সকাল থেকে স্থানীয়দের ছবি সেই দাবিকে ক্রমশ করছে জোরালো। 22 এপ্রিল পেহেলগামে নিরীহ ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনার পর 11 দিন অতিক্রান্ত, 264 ঘন্টা অতিক্রান্ত, প্রতি মুহূর্তে প্রতিক্ষণে পাল্টা প্রত্যাঘাতের প্রত্যাশায় ভারত। এমতো অবস্থায় এবার পিওকেতে ঢুকলো ভারতীয় সেনা। মিরপুর ডিভিশনে পিছু হটছে পাক সেনা। পাকিস্তানের ফাইটারের দখল নিয়েছে কি প্রতিবাদী তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি। একের পর এক গুরুত্বপূর্ণ খবর। এবার FA-16 এর দখল নেবে জঙ্গি গোষ্ঠী। পাক নিউক্লিয়ার চুল্লির দখল কাদের হাতে? পাক জেলে, অন্যদিকে ইমরান খান নির্যাতনে অসুস্থ। সব মিলিয়ে 22 এপ্রিলের পর প্রতিদিন প্রতি মুহূর্তে পাল্টা প্রত্যাঘাত। ভারতের কি হয় অবস্থান? নজরে পাকিস্তান, আর আমরা প্রতি মুহূর্তে নজর রাখছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। তাই জিরো আর এই মুহূর্তে সরাসরি রয়েছেন সত্যজিৎ। পিওকে পাক অধিকৃত কাশ্মীর, কার্গিল যুদ্ধ থেকে শুরু করে তারপর পুলওয়ামা হামলা, তার 71 কিলোমিটার দূরে পেহেলগাম হামলা, পর ধারাবাহিক এই পাকিস্তানের এই হামলার ঘটনায় এবার সর্বশেষ 11 দিনের মাথায় কি কি পরিস্থিতি সামনে আসছে সত্যজিৎ? দেখো, তোমাকে একটা বিষয় প্রথমে বলবো, যে তথ্য তুমি জানাচ্ছিল দর্শকদের সঠিকভাবে, তার আগে দুটো কারণের কথা বলবো। প্রথম কারণ হলো যে গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারছি যে হাফিজ সঈদ, যার খোঁজ চলছে, লস্কর-ই তৈয়বার প্রধান, যাকে ইতিমধ্যেই ISI সেফ হাউসে নিয়ে গেছে। এবার হাফিজ যেহেতু সেফ হাউসে গেছে, গা ঢাকা দিয়েছেন, তার ছেলে তালহা সঈদ লস্কর, তার ছবি আমরা স্ক্রিনে দেখাবো, তাকে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সম্পর্কে বিষোদ্গার করতে দেখা গেছে। ভারতের সম্পর্কে বা ভারতের বিরুদ্ধে জঙ্গি অনুপ্রবেশ কী করে করা যায় সেই মুভমেন্টে রিসেন্টলি দেখা গেছে। এবং একই সঙ্গে গোয়েন্দা বাহিনীর বিভিন্ন সূত্র অনুসারে আমরা জানতে পারছি যে হামাস জঙ্গিরা সক্রিয়ভাবে এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর বা অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশ করেছে এবং সেখানে স্টেডিয়ামে তারা আশ্রয় নিয়ে আছে। অর্থাৎ দুটো দিক, হাফিজ সঈদের যে লস্করের জঙ্গিরা, তার ছেলে যেটাকে লিড করছে তালহা সঈদ লস্কর, তারা যেমন সেখানে রয়েছে, একই সঙ্গে হামাস জঙ্গিরা এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে বসে আছে। কখন আবার ফের কাশ্মীরে আক্রমণ করবে, ভারতকে রক্তাক্ত করবে। সকাল থেকে ছবি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটা আমরা দর্শকদের দেখাবো। তা হলো পাক অধিকৃত কাশ্মীরে দক্ষিণ প্রান্ত থেকে ভারতীয় সেনাবাহিনী কি প্রবেশ করেছে আমরা জানি না, কারণ অফিসিয়াল কোনো নোট এখনো পর্যন্ত তো আসেনি। কিন্তু ওই অংশের পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় মানুষজন সকাল থেকে ভিডিও ক্যাপচার করছেন। সেগুলো বিভিন্ন যে ডিফেন্স ওরিয়েন্টেড যে ভেটারেন যে এক্স-স্যান্ডেলগুলো আছে সেখানে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ভারতীয় ফৌজের একটা বড় অংশ, তারা, আমরা লোকেশনগুলো টেকনিক্যাল কারণে বলবো না, বলা যায় না, কিন্তু তারা কি প্রবেশ করেছে পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশে। এবং তার পরিপ্রেক্ষিতেই কি নৌসেরা সেক্টর থেকে এই মুহূর্তে এবং মিরপুর ডিভিশন থেকে পাকিস্তানি সেনা তারা পিছু উঠতে শুরু করেছে ধীরে ধীরে। যেমনটা আমরা শিয়ালকোটে একদম মেরে ভাগিয়ে দিয়েছিলাম পাকিস্তানি সেনাদের, যে ছবি আমরা সেদিনকে দেখিয়েও দিয়েছিলাম, যে মিরপুরের সেখানে ব্রিগেডিয়ার পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে ভারতীয় সেনাবাহিনীর হাতে মার খাওয়ার ভয়ে পাকিস্তানি সেনাবাহিনী কি মিরপুর ডিভিশন এবং নৌসেরা সেক্টর থেকে পিছু উঠছে এবং পাক অধিকৃত কাশ্মীরের বড় অংশে কি এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী তারা পেট্রোলিং করছে আমরা জানি না, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোট আসেনি। কিন্তু স্থানীয় কাশ্মীরের যারা বাসিন্দা পাক অধিকৃত কাশ্মীরে, তারা ভিডিওগুলো ক্যাপচার করেছে, তাদের ছবি বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যে পাকিস্তানের অবস্থার কথা কতটা নৈরাজ্য তোমাকে বলে রাখবো, যে খাইবার পাখতুনখোয়ার যে এয়ারবেস রয়েছে কোহাট, আপাতত যে আমরা পাচ্ছি কোহাট অথবা গাজী, এই দুটোর মধ্যে যখন একটা এয়ারবেস, সেই এয়ারবেস থেকে আমরা যে তথ্য পাচ্ছি একদম ছবি সহকারে দেখাবো, যে সেখান থেকে JF-17 ফাইটার জেট, যা দিয়ে পাকিস্তান ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, সেই ফাইটার জেট ইতিমধ্যে টিটিপি বিদ্রোহীরা তারা দখল করে নিয়েছে। আমরা ভিডিওতে দেখাবো, কিচ্ছু মানে
এক সময় ছোট্ট সময়ের ছবি আমরা দেখাতে পারছি, যেটা আমাদের হাতে পৌঁছেছে এই মুহূর্তে। টিটিপি বিদ্রোহীরা যে ফাইটার জেট তার দখল নিয়ে বেরিয়ে যাচ্ছে পাকিস্তানের অধিকৃত অংশ থেকে বা পাকিস্তানের সেনাবাহিনীর হাত থেকে। এবং তার পাশাপাশি শুধু এটা আমাদের বক্তব্য নয়, ইন্ডিয়ান মিডিয়ার বক্তব্য নয়, পাকিস্তানের প্রথম সারির পত্রিকা দ্য ডন তারাও এবার আশঙ্কা প্রকাশ করেছে যে JF-17 যেহেতু নির্দিষ্টভাবে বিদ্রোহীরা দখল করে নিয়েছে, তাহলে এবার কি পাকিস্তানের সবথেকে তুরুপের তাস যেটাকে বলে F-16 সেটা দখল নেবে জঙ্গিরা। এটা আমাদের বক্তব্য না, দ্য ডন পত্রিকায় খবর প্রকাশ করেছে, সেই ছবিও আমরা দর্শকদের দেখিয়ে দেবো। এবং এরপরেই আমরা নির্দিষ্ট করে বলবো যে একটা ছবি আমাদের কাছে আসছে। আমরা কাশ্মীরের কোন অংশে এই ঘটনা সেটা বলবো না, কিন্তু ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর আফসোড ডিভিশন, অর্থাৎ আর্ম ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। এই আর্ম ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশনের যাকে সংক্ষেপে আফসোড বলা হয়, সেখানে গরুর, মার্কোস এবং নির্দিষ্ট প্যারা SF তিনটে বাহিনীর যে সেরা কমান্ডারদের নিয়ে এই অফসোড ডিভিশন তৈরি হয়। এই অফসোড ডিভিশনের একটা স্পেশাল মহড়া, তার ছবি আমরা স্ক্রিনে রাখবো। সেই মহড়া আমরা দেখতে পাচ্ছি। তাদের এই মহড়া তো হতেই পারে, কিন্তু কাশ্মীরের যে অংশ হয়েছে সেই অংশের কথা আমরা উল্লেখ করব না, কিন্তু আমরা বলবো তারা যে পোশাক ইউনিফর্ম পরেছে ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি উল্লেখ করে দেবো যে নির্দিষ্টভাবে যে স্পেশাল যে অফসোড ডিভিশনের যারা রয়েছেন কমান্ডোরা, তাদের যে পোশাক রয়েছে এই পোশাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের পোশাকে রয়েছে যে ধরনের স্পেশাল শিল্ড আছে। এই শিল্ডটা মূলত যে নিউক্লিয়ার যে বিভিন্ন রিঅ্যাক্টরগুলো থাকে, চুল্লিগুলো থাকে, সেগুলোয় কোনো যদি অপারেশন করতে হয় তাহলে এই ধরনের পোশাক পরা হয়। তার সঙ্গে তাদের হাতে রয়েছে অত্যন্ত অত্যাধুনিক অস্ত্র এবং মানে হ্যান্ড টু হ্যান্ড কম্বাটের জন্য যে সাইড আর্মার থাকে তাও রয়েছে। যে আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তানে ফাইটার জেট যেমন নির্দিষ্টভাবে জঙ্গি গোষ্ঠীগুলোর হাতে চলে গেছে, তার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন অংশে যে পারমাণবিক রিঅ্যাক্টরগুলো আছে, চুল্লিগুলো আছে, সেগুলোর দখল কি জঙ্গিরা নিয়ে ফেলেছে বা নিতে চলেছে। সেই কারণে কি, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে রাশিয়ার যে ঘটনাটা ঘটে গেছিল অনেক বছর আগে, সেই চেরনোবিলে যখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্লাস্ট করেছিল তখন তার যে রেডিয়েশন একদম ছড়িয়ে পড়েছিল, বিপুল ক্ষতি হয়েছিল। ফলে পাকিস্তানের নিউক্লিয়ার রিঅ্যাক্টর যদি কোনোভাবে জঙ্গিদের হাতে চলে যায় তাহলে সেটা মারাত্মক সমস্যা হবে এই রিজিয়নের জন্য। তাহলে আমাদের স্পেশাল ফোর্স কি সেই ধরনের অপারেশনে রেডি হচ্ছে যে জঙ্গিদের হাতে যে সমস্ত রিঅ্যাক্টরগুলো এই মুহূর্তে রয়েছে সেগুলোর নিয়ন্ত্রণ আমরা নেব। আমরা বলতে পারছি না সত্যি সত্যি হবে কি না। যদি হয় তাহলে তো আমাদের যে স্পেশাল ফোর্স আফসোড ডিভিশন তারা রেডি হয়েই রয়েছে, তারা সীমান্ত পেরিয়ে সেই ব্যবস্থা করবে এই অঞ্চলকে বাঁচানোর জন্য। একই সঙ্গে অনেক দিন পরে দেখা গেছে যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি বাংকার থেকে বেরিয়েছেন, ট্যাঙ্কারের উপর চেপে বসেছেন এবং তিনি যেখানে মার খেয়েছেন ভারতীয়দের হাতে, ভারতীয় সেনার হাতে, সেই শিয়ালকোটে গিয়ে একটু ডায়ালগ দিতে গেছিলেন, কিন্তু ডায়ালগ দিয়ে কাজ হচ্ছে না। কারণ পাকিস্তান সেনার এক জওয়ান তিনি যা বলছেন তা অত্যন্ত রোমহর্ষক, তা অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলছেন সেনাপ্রধান জেনে শুনে পাকিস্তানের সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়া মানে এই মুহূর্তে একেবারে সরাসরি মৃত্যুর মুখে পতিত হওয়া। তিনি বলছেন যে এই পথ থেকে আমরা উদ্ধার হতে চাই। কি বলছেন পাকিস্তানের এক সেনা জওয়ান নিজের আত্মপরিচয় গোপন করে, সেই বক্তব্য অভিক শোনাব। मेरा पैगाम मेरे आर्मी चीफ से मेरी ये एक मुद्दाना गुजारिश है कि अल्लाह देख रहा है, न्याजी ने, सब ने, जिन्होंने जुल्म कर रहे हैं, क्यों इस तरह का काम कर रहे हैं। आपने अल्लाह को मुंह नहीं दिखाना, आपने हुजूर अलैहिस्सलाम के सामने किस तरह अपने आप को पेश करना है, उनके सामने क्या जवाब दोगे, पुलिस रात से किस तरह गुजरोगे, जब नबी पाक सिफारिश नहीं करेंगे तो किस तरह गुजरोगे। ये दुनिया आर्जी है, अब्दी, ये दुनिया आर्जी है। इस दुनिया के बारे में ना सोचो, जो हमेशा रहने वाली जिंदगी है उसके बारे में सोचो। फौज में, पाक आर्मी में एक चिंगारी फूटने वाली है।
খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তুমি দেখতে পাচ্ছ যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি যতই ডায়ালগ দিন তার সেনা জওয়ানরা এই মুহূর্তে মৃত্যু ভয় আতঙ্কিত। একেবারে সত্যি এই খবর যখন পেহেলগাম হামলা 22 এপ্রিল ঘটলো তারপর প্রথম ব্রেক করেছিলে তুমি যে পাক সেনায় গণ ইস্তফার ছবি, সেনা জওয়ান থেকে শুরু করে সেনা অফিসাররা তারা শয়ে শয়ে হাজার হাজার তারা ইস্তফা দিতে চান। অর্থাৎ এই পরিস্থিতিতে দুটো বিষয় একটু বোঝার চেষ্টা করবো। এক, সেই 2007 সাল থেকে অর্থাৎ আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে থেকে এই টিটিপি তেহরিকি তালিবানের বিরুদ্ধে পাক সেনার যে লড়াই, এখন পাক সেনা তাদের যুঝতে হবে একদিকে ভারতের প্রত্যাঘাতকে রোখার আর অন্যদিকে টিটিপির এই দখলদারি, সব দিক থেকে তো কোণঠাসা হয়ে যাচ্ছে পাক সেনা। সত্যজিৎ? না, একদমই তাই। তুমি যখন টিটিপির দখলদারির কথা বলছো তখন একটা শহরের কথা বলো, বালুচিস্তানের ম্যাঙ্গোচের শহর, ছবিতে আমরা দেখিয়ে দেবো। সেই ম্যাঙ্গোচের শহরে গত রাত থেকেই বালোচ বিদ্রোহীরা সেই শহরের দখল নিয়েছে এবং করাচি অভিমুখের সমস্ত রাস্তা ইতিমধ্যে তারা কেটে দিয়েছে এবং এখনও পর্যন্ত বেশ কিছু পাক সেনাকে নিকেশ করা হয়েছে বলে বালোচ লিবারেশন আর্মি তারা সেই তথ্য তাদের যে অফিসিয়াল সাইটে তুলে ধরছে। অর্থাৎ বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ এই তিনটে প্রদেশের সঙ্গে পাকিস্তানের নিজস্ব সেনাবাহিনীকে লড়তে হচ্ছে, কাশ্মীর তো পড়ে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এক্সকলশন শিল্ডস এই মুহূর্তে আমাদের অফশোর্ডের ডিভিশনের স্পেশাল কমান্ডাররা পড়েছেন, তাদের হাতে ট্রেভার 21 রাইফেলস আছে এবং যেটা সাইড আর্মার্স যেগুলো রয়েছে সেগুলোর অর্থ হচ্ছে যে জঙ্গিরা বোধহয় পাকিস্তানের একাধিক নিউক্লিয়ার রিঅ্যাক্টরের দখল নিয়েছে। আমরা থেমে থাকতে পারি না, আমরা সেগুলোকে দখল নেব, নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আরও গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য আমাদের কাছে আসছে যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের উপর যৌন নির্যাতনের অভিযোগ এবং এতটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি পাকিস্তানের জেলে যে তাকে পাকিস্তানের যে আর্মি হসপিটাল সেখানে ভর্তি করা হয়েছে। এটা আমরা বলছি না, এটা পাকিস্তানের রাওয়ালপিন্ডি যে আর্মি হসপিটাল তার যে গোপন ডকুমেন্ট সেই ডকুমেন্ট বলছে। এবং এখানে যে অভিযোগ উঠে আসছে যা সেখানকার প্রথম সারি পত্রিকা যা ডন প্রকাশ করেছে যে পাক সেনাপ্রধান আসিফ মুনিরের হাতেই বা তার সিন্ডিকেটের হাতেই যৌন নির্যাতনের শিকার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং পাকিস্তানের অন্যতম সেরা পলিটিক্যাল পার্সন, যাকে ইতিমধ্যে জোর করে জেলে বন্দি করা হয়েছে অনেকে মনে করছেন। তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন এই পাক সেনাপ্রধান আসিম মুনির, যার বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সেনার একটা বড় অংশ, যার নেতৃত্বে লড়াই করতে তারা অস্বীকার করছেন। সেই আসিম মুনির যদি শিয়ালকোটে পাক সেনাবাহিনীকে উজ্জীবিত করার চেষ্টা করেন সেটা কখনোই অ্যাকসেপ্টেড হয় না বলে একটা বড় অংশ মনে করছে। সত্যি এখান থেকে তুমি যে কথা জানিয়েছিলে দুদিন আগেই যখন সামনে আসলো যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, সেই বৈঠক গোটা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা সম্ভব হতে পারে সেখান থেকে, কিন্তু এই সেনাপ্রধান বা ইমরান খানের প্রতি যে আচরণ হয়েছে বা সব মিলিয়ে সেনার অন্দরে যে ক্ষোভ দানা বাজছে সেনা জওয়ানদের মধ্যে, এই জায়গায় দাঁড়িয়ে শাহবাজ শরীফ বা পাক রাষ্ট্রপতির তাদের অবস্থান কি? সত্যজিৎ? দেখো, ইতিমধ্যে যে তথ্য আমরা আগেই জানিয়েছিলাম যে এর আগে যিনি প্রাক্তন সেনা প্রধান ছিলেন বাজওয়ার নেতৃত্বে সেনারা ইতিমধ্যেই যারা বাজওয়ার ফলোয়ার্স তারা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং এই মুহূর্তে তোমাকে বলবো যে পাকিস্তান সেনার একটা বড় অংশ তারা মৃত্যু ভয় ভীত। তারা এই দুর্নীতিপরায়ণ, এই কার্যত চরিত্রহীন এই সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে লড়াইয়ে যেতে চাইছে না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তার উপর যৌন নির্যাতন, তিনি কার্যত অসুস্থ এবং মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তার সম্পর্কে। একেবারে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সত্যি সব মিলিয়ে পিওকেতে ভারতীয় সেনা জওয়ানের কতটা মুভমেন্ট, কি খবর সামনে আসছে চিফ রিপোর্টার জানাচ্ছেন। তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। সত্যই তোমার প্রশ্ন সরাসরি। দীপ্তাংশুবাবু, আমরা যে তথ্য পাচ্ছি তা খুব গুরুত্বপূর্ণ, কারণ তা হলো যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় JF-17 তার টিটিপি বিদ্রোহীরা নিয়ে গেছে এবং সেখানকার পত্রিকা দ্য ডন তারা পাবলিশ করছে খবর যে এরপরে F-16 দখল নেবে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলো। এবং আমাদের যে অফশোর ডিভিশন এর স্পেশাল যারা কমান্ডো, গরুর, মার্কোজ এবং প্যারা SF তাদের স্পেশাল মহড়া আমরা দেখেছি এবং তারা নিউক্লিয়ার শিল্ডস পরেই তারা মহড়া করেছে। আশঙ্কা করা হচ্ছে যে জঙ্গিদের হাতে পাকিস্তানে একাধিক পারমাণবিক চুল্লি চলে যেতে পারে। ভারতবর্ষ দায়িত্বশীল রাষ্ট্র ঠিক কীভাবে গোটা বিষয়টাকে তারা নিয়ন্ত্রণ করবে বা এই যে নৈরাজ্যের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে কোন পথে? দীপ্তাংশুবাবু।
যেটা আপনি বললেন যে পাখতুনা প্রভিন্সে একটা জঙ্গি সংগঠনের কাছে JF-17 ওরা ইতিমধ্যে নিয়েছে। এটা গুরুত্বপূর্ণ নিউজ এই জন্যে যে এটা ভয়াবহ। কেন? আমরা দেখেছিলাম 9/11 কি হয়েছিল এবং 9/11 টুইন টাওয়ার অ্যাটাক মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছিলাম, এবং এই লো কস্ট হাই ইম্প্যাক্ট মানে এদের দিয়ে পাকিস্তান সামরিক বাহিনী ডাইরেক্টলি ভারতের সঙ্গে না গিয়ে এই বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে কিন্তু এসকালেট আরো করতে পারে। এটা ওরা আমরা যেহেতু ক্যালিব্রেট করছি এট আ সার্টেন লেভেল, ওরা কিন্তু এটা এসকালেশনের দিকে যেতে পারে। ধরুন ওই মানে এরা তো ধরুন জিহাদি যারা নিয়েছে, তো সুইসাইড বম্বারের জায়গা প্লেন দুজন পাইলট অলরেডি ট্রেন নিশ্চিতভাবে হবে, কেউ নিয়ে নেয়নি, ওদের দেয়া হয়েছে, ISI প্ল্যান আছে। এবং এই যে JF-17 ধরুন এদের অলরেডি কিছু মুজাহিদ যারা জিহাদি অপারেশনে যাবে তাদের ট্রেন করা আছে, এবং এই জঙ্গি সংগঠনে ধরুন 2-3টে প্লেন গিয়ে ডিপ ইনসাইড ভারতবর্ষ গিয়ে একটা কোথাও অ্যাটাক করলো, যদি লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ভারতবর্ষের দিকে ঢোকে, নিশ্চিতভাবে আমাদের সেই সরঞ্জাম আছে, সেই ফাইটার আছে, সেই মিসাইল আছে, সেই অ্যান্টি এয়ার গান আছে এবং এয়ার ডিফেন্স আছে, এই সমস্তগুলোই আমাদের কাছে আছে। ঢুকতে গেলে কত দূর অব্দি যেতে পারবে এটা প্রশ্ন চিহ্নের মুখে, কারণ ওদের ক্যাপাবিলিটি আমাদের প্রত্যেকের জানা। তবু এই যে তথ্য আমরা পাচ্ছি যে 3 তারিখ থেকে 9 মের মধ্যে কোনো বড় সড়ো সিদ্ধান্ত ভারতীয় আর্মি ভারতের সেনা প্রধান তিনি নিতে পারেন, এবং যে ছবি, যদিও এটা অফিসিয়াল নয়, অসমর্থিত পাওয়া সূত্রের ছবি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে নৌশারা সেক্টর, সেখানে ভারতীয় ফৌজ হয়তো সাময়িক সময়ের জন্য পেট্রোলিংয়ে গেছিল। তাহলে বড় কি কোনো অ্যাকশন হতে পারে, বড় হবে কোনো স্ট্রাইক হতে পারে তার আগে এই ধরনের যে সুইপ স্ট্রাইকগুলো করা হচ্ছে বা একটা চটজলদি দেখে নেওয়ার পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ভারতীয় সেনা প্রবেশকৃতি, এই অর্থই বা এই ছবি তুলে ধরছে? দীপ্তাংশুবাবু। হ্যাঁ সত্যজিৎ বাবু, আপনি যেটা বললেন যে 3 তারিখ থেকে 9 তারিখ 5 তারিখ আমরা ডিসকাস নিশ্চিতভাবে করতে পারি, কারণ আমাদের প্রত্যেকের মনে রাগ আছে এবং আমরা একটা অ্যাটাক চাই। তবে আমাদের প্রত্যেকে রেসপন্সিবিলি মনে রাখতে হবে, দিস ইজ নট এ T20 ম্যাচ, এটা ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নয়, এটা একটা লড়াই। যখন লাইন অফ কন্ট্রোল ভারতবর্ষের মতন দেশ, এই বিশাল দেশ, 140 কোটির দেশ, মাইটি মিলিটারি ফোর্স, যদি এটা আমরা ক্রস করি লাইন অফ কন্ট্রোল অর ইন্টারন্যাশনাল বর্ডার, আমি একটু বিরত করছি আপনাকে, আমি কোনো ডেট নির্দিষ্ট করে বলছি না, একটা সম্ভাবনা, একটা বিষয় এর মধ্যেও হবে বলছি না, তারপরেও হতে পারে বা আগেও হতে পারে, প্লিজ বলুন। একদম এটা ক্যালিব্রেট করা হবে। হ্যাঁ, আপনি যেটা বলছেন নিশ্চিতভাবে উই উইল রেসপন্ড, ভারত রেসপন্ড করবে এবং ভারত উইল রেসপন্ড হার্ড, অ্যান্ড খুঁজে বার করা হবে যারা এর পেছনে আছে। আমরা জঙ্গি সংগঠন দেখছি না, এর পেছনে আমরা আসিফ মুনির দেখছি, ISI দেখছি এবং পাকিস্তান সামরিক বাহিনী, যারা দীর্ঘদিন ধরে ভারতকে টু প্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস এই ডক্ট্রিনের মধ্যে দিয়ে চলছে। ওয়ান্স ফর অল ভারতকে এইটাকে শেষ করতে হবে। আমরা ইতিমধ্যে জানি, যেটা আপনি অলরেডি দেখিয়েছেন, যেটা নিউক্লিয়ারের কথা, ওরা এই নিউক্লিয়ার একটা ইরেসপন্সিবল রোগ স্টেট পাকিস্তান বারবার নিউক্লিয়ারের কথা বলছে। আমরা ইতিমধ্যে জানি পাকিস্তানের মিসাইল রেজিমেন্ট, যারা এই যদি ওরা কোনো সময় একবারও যদি ভাবে চিন্তা করে কোথায় ইউজ করবে, তার আগে ওদের যে নিউক্লিয়ার ওয়ারহেড আছে অথবা মিসাইল রেজিমেন্ট আছে, শাহিন হতে পারে, বাবর হতে পারে, আমরা কিন্তু ইতিমধ্যে জানি তাদের গ্রিড রেফারেন্স এক্সাক্ট পজিশন কোথায়, আপনি অলরেডি দেখিয়েছেন। তাও আপনার দর্শকে বলতে চাই, আক্রো মিলিটারি বেস সিন্ধে আছে, আমরা জানি গুজরানওয়ালা মিলিটারি বেস পাঞ্জাবে আছে, আমরা এটা জানি। এদের মিসাইল রেজিমেন্ট কোন রেজিমেন্ট আছে, বাবর না শাহিন 1 না শাহিন 2, এইটুকুনো আমাদের জানা। দীপ্তাংশুবাবু, এরা আমাদের থেকে লুকোনোর জন্য আমাদের এয়ারস্ট্রাইক থেকে লুকোনোর জন্য F-16 গুলোকে পাহাড়ের গুহায় খাজে নিয়ে লুকিয়েছিল। দুর্ভাগ্যের বিষয় হলো যে সেগুলোকে আবার সেখানকার জঙ্গি গোষ্ঠীগুলো দখল করার মুখে সেখানকার পত্রিকায় সেই আশঙ্কা প্রকাশ করছে। দ্য ডনের খবর। দীপ্তাংশুবাবু, একদম আপনি কারেক্ট বলেছেন। আমি তো বললাম যে উই হ্যাভ টু বি রেডি ফর অ্যানাদার অ্যাটাক অফ লাইক 9/11। এদের অলরেডি ট্রেন্ড, আমি আবার বলছি, জঙ্গিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরা কেউ মানে পাকিস্তান আর্মির থেকে নিয়ে নিচ্ছে এত সোজা না। পাকিস্তান ISI পুরো ট্রেন করে রেখেছে, ওরা জঙ্গি পাইলট ইজ ট্রেন। এরা এই দুঃসাহস আবার দেখাতে পারে, লাইন অফ কন্ট্রোলে প্লেন নিয়ে উড়ে গেল, এবং আমরা ভাববো যে এটা পাকিস্তান এয়ারফোর্স ঢুকতে, কারণ কমিউনিকেশন যেটা বেস থেকে হবে নর্মাল একটা এয়ারফোর্স, বাট ভেতরে থাকবে জঙ্গি।
সেই জায়গা থেকে আমরা যদি সেই ইমিডিয়েটলি কাউন্টার অফেন্সিভ অ্যাটাক যাই, যুদ্ধ শুরু হবে, যেটা অনেকে বলছে। সো এইভাবে প্রিএমপ্টিভ স্ট্রাইক ওরা করার চেষ্টা করবে আমাদের তরফ থেকে, আমাদের দিকে, এবং ভারত এই প্রিএমপ্টিভ স্ট্রাইকের একটা জবাব দেবে জোর। কিন্তু আমরা জানবো না বলছিলেন যে আপনি যে আমরা জবাব দেবো, অভিক পরিষ্কারভাবে আমাদের জবাব হবে, এক্স্যাক্টলি ডেটটা আমরা উল্লেখ করছি। সত্যি আমি এখান থেকে দুটো বিষয় একটু খুব সংক্ষেপে, কারণ তুমি সামনে ব্রেক করেছিলে। প্রথম, খাইবার পাখতুনখোয়ায় গতকাল যে ছবি ধরা পড়ছিল যে অন্তত 29টি জায়গায় 50টিরও বেশি সাইরেন দিন রাত বাজানো, অর্থাৎ থরহরিকম্প, যে ভয়ে ভীত এক। আর দ্বিতীয়ত, রুশ সফর প্রধানমন্ত্রী বাতিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাঠানোর কথা ছিল, তারও রুশ সফর বাতিলের সিদ্ধান্ত। অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী কেউই যাচ্ছেন না রাশিয়া সফরে। এটা কতটা ইঙ্গিতপূর্ণ সত্যজিৎ, যদি বোঝানো যায়? একদমই তাই। যারা দীপ্তাংশুর সঙ্গে আছেন, যে নির্দিষ্ট কোনো কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে? কারণ রাশিয়ার যে ভিক্টরি ডে, তাতে প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন, তিনি পরিবর্তে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কথা বলেন, তিনিও সফর বাতিল করেছেন। তাহলে কি কোনো বড় স্টেপ ভারত নিতে চলেছে দ্রুত? একই সঙ্গে আমি দীপ্তাংশুর কাছে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে আমাদের সিবিজি এই মুহূর্তে আরব সাগর এবং সন্নিহিত অংশে আছে। আমাদের লক্ষ্য কি পিএনএস তুর্গিল? পাকিস্তানের এই যে ফ্রিগেটটি আছে, এই ফ্রিগেটটি মূলত তুরস্কের, এবং এখানে একটা মিসাইল রয়েছে CM-302। এটার রেঞ্জ 250 কিলোমিটার মতো, এবং পাকিস্তানের এই CM-302 দিয়ে আমাদের সিবিজির উপর আক্রমণের তারা ব্লুপ্রিন্ট তৈরি করেছে বলে জানা যাচ্ছে। ফলে আমরা কি পাল্টা আক্রমণে যেতে পারি, বা আমরা একটা বড় স্টেপ কি নিতে পারি? সত্যজিৎ বাবু, একটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এই যে সিবিজি বলছেন যখন মুভ করে, এটা তো একটা দুটো না, 20-22 খানা নৌসেনা ওয়ারশিপ মুভ করছে, ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, এগুলো মুভ করছে। তার সঙ্গে কোনো সময় INS বিক্রম থাকতে পারে, তার একটা কমপ্লিমেন্ট সাবমেরিন থাকতে পারে। আমি INS আরিহান্ত অথবা INS আরিঘাতের কথা বলছি না, নিউক্লিয়ার নর্মাল সাবমেরিন, আমাদের সেই সাবমেরিন থাকতে পারে। তো এই যে ওদের ফ্রিগেট, তুর্কির মানে তুরস্কর যে জাহাজ, সেটা দিয়ে ওরা ভাবছে ইউজ করবে। বাট আমাদের এয়ার ডিফেন্স এত স্ট্রং, এবং আমাদের যে নেভাল এয়ারক্রাফট গুলো আছে, যেখান থেকে ওরা টেক অফ করবে, এবং আমি বলতে পারি যে এই জাহাজগুলো যেহেতু ইভেন নেভাল সুপিরিয়রিটি পাকিস্তানের ভারতের কম্পারিজনে খুব খারাপ, এবং আমরা ইতিমধ্যে জানি করাচি ডকে ওদের যে সাবমেরিন আছে, 4-5টা সাবমেরিন মধ্যে 3টে সাবমেরিন আন্ডার মেইনটেনেন্স, ইট ইজ আন্ডার রিপেয়ার, আর এই সাবমেরিন গুলো বহু পুরনো। সেই কারণে কি পিএনএস তুর্গিলকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে পাকিস্তান? কারণ আমাদের লক্ষ্য এবার পাকিস্তানের পিএনএস তুর্গিল, তাদের একমাত্র মোটামুটি ঠিকঠাক ফ্রিগেট, জলে উঠলেই সেটাকে একদম ধ্বংস করে দেওয়া হবে। আমাদের ব্রহ্মস সেদিকে একদম টার্গেট করে রেখেছে বলে বিভিন্ন সূত্রের খবর।